আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। সবাইকে নতুন গ্রুপে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে মূলত বিন্যাস। আপনারা জানেন যে বিন্যাস অধ্যায়টি নিয়ে আমাদের সবারই এক প্রকার দুশ্চিন্তা থাকে। অর্থাৎ এই অধ্যায়টি অনেকেই এই অধ্যায়টি নিয়ে অভিযোগ করেন যে এই অধ্যায়টি বুঝতে পারি না, অর্থাৎ বুঝতে সমস্যা হয়, এবং অনেকে বিভিন্ন জায়গায় ক্লাস করার পরেও এই অভিযোগটা করে থাকেন যে না, এটি প্রায় যদিও বুঝি কিন্তু কনফিউশনের লেভেলটা অনেক বেশি থাকে। তো আমাদের উদ্দেশ্য থাকবে যে এই ধারাবাহিক ক্লাসের মধ্য দিয়ে আমরা বিন্যাস সংক্রান্ত সকল প্রকার কনফিউশনগুলি আমরা দূর করব এবং সেগুলো যত সহজে মনে রাখা যায় তার উপায় আমরা বাতলে দেব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় প্রবেশ করব। তার পূর্বে একটু আমাকে নিশ্চিত করুন যে আপনারা আমাকে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। আমাদের আজকের ক্লাসটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের দ্রুত রেসপন্স করতে হবে। অর্থাৎ আমি যখনই কোনো প্রশ্ন করব আপনাকে রেসপন্স করতে হবে। এই কারণে রেসপন্স করতে হবে যে আমি যে কনসেপ্টটি বোঝাচ্ছি এখানে কোনো একটি কনসেপ্ট যদি আপনি বুঝতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি পরের যে স্টেপে আমি যে কনসেপ্টটা শেয়ার করবো সেটি বুঝতে পারবেন না। এই কারণে প্রতিটি কনসেপ্ট বুঝে বুঝে আমরা সামনে এগোবো। এই কারণে যখনই আমি আপনাদের কাছে রেসপন্স চাইবো আপনারা তৎক্ষণাৎ রেসপন্স করবেন, অর্থাৎ রিপ্লাই দেবেন। আর আরও একটি বিষয় আমি একটু বলি, এখানে যে কয়টি পর্ব আমরা কন্টিনিউ করব প্রতিটি পর্ব অবশ্যই ধারাবাহিকভাবে আপনি দেখবেন। কোনো পর্ব যদি আপনি মিস করেন তাহলে আমি নিশ্চিত যে আপনি পুরো মানে অধ্যায়টি আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ আপনাকে প্রতিটি পর্বই ঠিক ধারাবাহিকভাবে আমি ঠিক যেভাবে পড়াবো সেভাবেই আপনাদেরকে দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি আলোচনা শুরু করতে পারি। আমাদের বিন্যাস নিয়ে যখন আমরা আলোচনা শুরু করব তখন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা প্রথমেই শেয়ার করব। সেটি হচ্ছে আসলে বিন্যাস কনসেপ্টটা কি বলতো। বিন্যাস কনসেপ্টটা আমরা যদি শুরুতেই বলি, ধরুন আমরা এ বি সি, ধরুন আমরা তিনটা লেটার নিলাম। এই তিনটা লেটারকে আমরা সাজাবো। ওকে, তিনটা লেটারকে আমরা দেখা যাচ্ছে এমনভাবে সাজাবো যাতে কোনোটাই তার ক্রমটা ভিন্ন না ঘটায়। আমার মনে হয় আলোচনা জটিল হয়ে যাচ্ছে, আমি আলোচনা জটিল করব না। আমি আপাতত এই এ বি সি তিনটি বর্ণকে আমি সাজাতে চাই। ওকে, অর্থাৎ আপনাকে যদি এই এ বি সি তিনটা বর্ণকে তিনটা ফুলদানি কল্পনা করা হয়, যে একটা ফুলদানির নাম হচ্ছে এ, আরেকটি ফুলদানি হচ্ছে বি, আরেকটি ফুলদানি হচ্ছে সি। এখন এই তিনটি ফুলদানিকে আপনি কিভাবে সাজাবেন? ওকে, এখন লক্ষ্য করে দেখুন, আপনি প্রথমত সাজাতে পারেন, প্রথমে এ ফুলদানিটা রাখতে পারেন, তারপর বি ফুলদানি, তারপর সি ফুলদানিটা রাখতে পারেন। এরপর আপনি চাইলে এ ফুলদানিটা ঠিক রেখে সি ফুলদানিটা দ্বিতীয় অবস্থানে আনতে পারেন এবং বি ফুলদানিটা আপনি তৃতীয় অবস্থানে নিতে পারেন। এখানে শর্ত হচ্ছে যে কোনো একটি কাজ আপনি সেম একাধিকবার করতে পারবেন না। যেমন দেখুন, এর যে ক্রমটা এর পর বি, বি এর পর সি, এখানে কিন্তু এর সাথে এই ক্রমটা মিলবে না, কারণ এখানে এর পর বি, এখানে এর পর সি। অর্থাৎ দেখুন উপরেরটির সাথে নিচেরটির বিন্যাস মিল নেই। অর্থাৎ এভাবে আমাকে দেখতে হবে যে আরও কত ভিন্ন ভিন্ন উপায়ে
আমি এই ফুলদানিগুলোকে বসাতে পারি, যাতে কোনো ফুলদানি আমার রিপিট মানে কোনো বিন্যাস আমার রিপিট না হয়। যেমন আমি যদি এই তিনটি ফুলদানিকে ধরেন প্রথমে বি রাখলাম, এর পূর্বে কোথাও বি প্রথমে রাখিনি, তারপর আমি এ রাখলাম, এরপর আমি সি ফুলদানিটি রাখলাম। ওকে, তাহলে দেখুন উপরের কোনো বিন্যাসের সাথে কিন্তু এটা সেম হচ্ছে না। এখন আমি আরও বেশ একাধিক উপায়ে সাজাতে পারি। যেমন এবারও আমি শুরুতে বি ফুলদানিটা রাখলাম, তারপর সি ফুলদানিটা দ্বিতীয় অবস্থানে রাখলাম, এ ফুলদানিটি আমি তৃতীয় অবস্থানে নিলাম। এবারে দেখুন এটির সাথে ক্রম এটি মিলবে না। দেখেন এটার বিন্যাসের কনসেপ্টটা ছিল বি এর পর এ ফুলদানি, তারপর সি ফুলদানি। এখানে বি এর পর এ নাই, বি এর পর সি, তারপর এ ফুলদানিটি। এবার একইভাবে আমি প্রথমে সি ফুলদানিটা রাখতে চাচ্ছি। সি ফুলদানিটা রাখার পর তারপর আমি এ ফুলদানিটা রাখতে চাচ্ছি, তারপর আমি বি ফুলদানিটি রাখতে চাচ্ছি। তাহলে এখানেও লক্ষ্য করে দেখুন যে উপরে আর কোথাও এভাবে আমি বিন্যস্ত করিনি। দেখুন শুরুতে সি আছে আর কোথাও নেই। ওকে, এবার আমি সিটাকে শুরুতে রেখে ধরুন এই বি ফুলদানিটা আগে নিয়ে আসতে চাচ্ছি, এ ফুলদানিটা তৃতীয় অবস্থানে নিতে চাচ্ছি। অর্থাৎ আমি এর পরে যদি আরও সাজাতে চাই তাহলে দেখা যাচ্ছে আর সাজানোর সুযোগ নেই। কারণ আপনি যদি যে কোনো আরও একবার সাজাতে চান, ধরেন এ শুরুতে রাখলেন, তাই কিনা, আপনি সি এখানে রাখলেন, বি এখানে রাখলেন, দেখেন আর এটা সাজানো যাবে না, কারণ এটা এই জায়গায় অলরেডি আমরা সাজিয়ে ফেলেছি, রাইট? আপনি আর যে কোনোভাবে চেষ্টা করেন, ধরেন বি এখানে রাখলেন, তারপর সি এখানে রাখলেন, এ এখানে রাখলেন, দেখুন এটাও পারবেন না, কারণ এটিও আপনি এর পূর্বেই সাজিয়ে ফেলেছেন। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপায়ে সাজাতে চান, অর্থাৎ যদি উপরের যে কয়টাভাবে সাজিয়েছেন এগুলি যদি পুনরায় রিপিট করতে না চান, তাহলে দেখা যাচ্ছে আপনি আর নতুন করে সাজাতে পারবেন না। অর্থাৎ এখানে আমি এ বি সি তিনটা ফুলদানিকে আমি এই একটা উপায়ে সাজাতে পারি। ধরুন আপনি আপনার এইভাবে রুমে রাখতে পারেন, এটা একটা বিন্যাস হবে, এভাবে রাখতে পারেন, এইভাবে এইভাবে, অর্থাৎ এই মোট 1 2 3 4 5 6 এই টোটাল 6 উপায়ে আপনি সাজাতে পারেন। অর্থাৎ এতে করে দেখা যাচ্ছে কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না। দেখুন কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না, কথাটা ক্লিয়ার? অর্থাৎ সবকটা ভিন্ন ভিন্ন উপায়ে সাজানো হবে। অর্থাৎ আপনি যখন এরকম এ বি সি তিনটি ফুলদানির মতো যে কোনো একাধিক জিনিসকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপায়ে সাজাবেন এবং যত উপায়ে সাজানো যায় সব উপায়ে সাজাবেন, তখন একেই বলা হয় বিন্যাস করা। কথাটা ক্লিয়ার? একেই বলা হচ্ছে আমার কি বিন্যাস করা। বলেন এইটুকু আপাতত বুঝতে পেরেছেন কিনা? প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এইটুকু আপাতত বুঝতে পেরেছেন কিনা। যে আমরা এই যে বিন্যাস সংক্রান্ত বেসিক কনসেপ্টটা শেয়ার করলাম, এই কনসেপ্টটি আমরা আরও বিস্তারিতভাবে শেয়ার করব। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে আমরা মানে এই বেসিক কনসেপ্টটা শেয়ার করার পূর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট শেয়ার করব, যেটি বিন্যাস এবং সমাবেশে আমাদের প্রায় সবসময় দরকার হবে। সেটি হচ্ছে গণনার গুণনবিধি এবং আমাদের সরাসরি যোজনবিধি। এই দুটি বিধি নিয়ে আমরা শুরুতে কথা বলবো, কারণ হচ্ছে আমি আবারও বলছি যে এই দুটি বিধি আমাদের পরবর্তী আলোচনায় বারবার দরকার হবে। সঙ্গত কারণে তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশের পূর্বে চলুন সরাসরি এই দুটি কনসেপ্ট সম্পর্কে ধারণা নেওয়া যাক। ওকে, থ্যাংক ইউ। এখন আমি তাহলে সরাসরি দুটো কনসেপ্ট নিয়ে কথা বলবো। একটি হচ্ছে গণনার গুণনবিধি। গণনার গুণনবিধি, ওকে, এটি একটি
এখন মূলত হচ্ছে গণনার গুণন বিধিটা কি। এখন এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা একটি উদাহরণ নেব, তবে উদাহরণটি অবশ্যই ম্যাথ টিউটর বইয়ের সাথে সামঞ্জস্য রেখে নেব, যাতে করে পরবর্তী ম্যাথ টিউটর বইটি থেকে যখন রিভিশন দেবেন তখনও যেন আপনি কনসেপ্টটার সাথে ডান দিক না হয়ে পড়েন, অথবা আপনার বুঝতে আরও একটু সুবিধা হয়। যেমন আমি মিস্টার খালিদ এক ভদ্রলোক, এই মিস্টার খালিদ ভদ্রলোক দেখা যাচ্ছে তিনি চট্টগ্রাম থেকে উনি সিলেট যাবেন। কোথায় যাবেন? অর্থাৎ সিলেট যাবেন। এখন তবে তিনি চট্টগ্রাম থেকে সিলেট ঢাকা হয়ে যাবেন, অর্থাৎ আগে ঢাকা যাবেন, তারপর প্রথমে যাবেন ঢাকা, তারপর ঢাকা হয়ে সিলেটে যাবেন। ওকে, এখন এই চট্টগ্রাম থেকে উনি ঢাকায় যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে এই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পৌঁছতে তার এরকম 4টি রাস্তা আছে। কয়টি রাস্তা আছে? ধরেন একটা রাস্তা হচ্ছে সরাসরি ঢাকার সোজাসুজি, অর্থাৎ তিনি এই রাস্তাতেও ঢাকায় যেতে পারেন। আরেকটি রাস্তা ধরেন পাশাপাশি আছে, তিনি এই রাস্তা দিয়েও ঢাকায় যেতে পারেন। ধরুন আরও একটি রাস্তা এই পাশ দিয়ে রয়েছে, তিনি চাইলে এই রাস্তাতেও ঢাকায় পৌঁছতে পারেন। এখন আরেকটি রাস্তা হচ্ছে আমাদের এটি, এই রাস্তা দিয়েও তিনি ঢাকা পর্যন্ত পৌঁছতে পারেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছার জন্য তিনি এই 3টি রাস্তার যে কোনো একটি রাস্তা উনি বেছে নিতে পারেন। ক্লিয়ার? আমি আবারও বলছি, চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছার জন্য এই 4টি রাস্তার যে কোনো একটি রাস্তা তিনি বেছে নিতে পারেন। আমি রাস্তাগুলোর নামকরণ করছি। ধরুন এই রাস্তাটির নাম এ, এই রাস্তাটির নাম বি, এই রাস্তাটির নাম সি, আর এই রাস্তাটির নাম হচ্ছে ডি। ওকে ওকে, তারপর তিনি যখন ঢাকায় পৌঁছবেন, ঢাকায় পৌঁছার পর উনি সিলেটে যাবেন। এখন এই সিলেটে পৌঁছার জন্য দেখা যাচ্ছে ঢাকা থেকে 3টি রাস্তা রয়েছে। ওকে, ধরে নিচ্ছে একটি রাস্তা এটি, আরেকটি রাস্তা হচ্ছে এটি, আরেকটি রাস্তা হচ্ছে এটি। অর্থাৎ এই 3টি রাস্তার যে কোনো একটি রাস্তা দিয়ে তিনি ঢাকায় পৌঁছতে পারবেন। আমরা যদি এই রাস্তাটির নামকরণ করি, একটা ধরেন ই রাস্তা দিলাম, আরেকটা এফ, সবচেয়ে ভালো হয় এগুলি যদি আমি ওকে ই এফ, আরেকটা রাস্তার নাম দিলাম জি। অর্থাৎ হুবহু আমি বইয়ের মতো করে নামকরণগুলি করতেছি, যাতে করে বইয়ের লিটারেচারটুকু পড়েও আপনারা ভালো বুঝতে পারেন। তবে আমার এই আলোচনার পর আর এ নিয়ে আপনাদের কোনো ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এখন লক্ষ্য করুন, আমরা এখানে আগে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব যে এখানে চট্টগ্রাম থেকে আমি ঢাকায় রাস্তা দেখালাম, ঢাকা থেকে সিলেটের রাস্তা দেখালাম। আমার রাস্তাটা দেখানোর পূর্বে আমাদের প্রথম যে আইডিয়াটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মিস্টার খালিদ চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছতে চান, অর্থাৎ এখানে জাস্ট মাঝখানে আমার ঢাকা চলে আসছে, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে তিনি কোথায়, ওনার ডেস্টিনেশন হচ্ছে চট্টগ্রাম থেকে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করবেন। মেইনলি তিনি কোথায় পৌঁছবেন? তিনি সিলেট পৌঁছবেন। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার যাত্রার দূরত্ব, অর্থাৎ একটা কমপ্লিট দূরত্ব হচ্ছে চিটাগং থেকে সিলেট। এই কনসেপ্টটি আমাদের এই জায়গায় বেশ ভালো করে মাথায় রাখতে হবে। আর এখানে যে ঘটনাগুলো, এটা হচ্ছে জাস্ট একটা স্টপেজ, যে তিনি চিটাগং থেকে ঢাকায় পৌঁছার ক্ষেত্রে এই 4টি রাস্তা তার সামনে রয়েছে, আর ঢাকা থেকে সিলেটে পৌঁছার জন্য তার সামনে আরও 3টি রাস্তা রয়েছে। কিন্তু এই রাস্তাগুলো ব্যবহার করেই তাকে চিটাগং থেকে সিলেটে পৌঁছতে হবে, অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছতে হবে। এখন মূলত হচ্ছে যে তিনি এই চিটাগং থেকে সিলেটে পৌঁছার জন্য তিনি কতগুলো রাস্তার
মানে এই যে রাস্তার বিষয়টা কতভাবে তিনি চয়েস করে নিতে পারেন। আমি আরেকটি বিষয় বলি, ধরে নিচ্ছি তিনি এই যাত্রায় চিটাগং থেকে সিলেটে মানে রুট রুট পথে যে মানে যেহেতু সড়ক যুগে যাচ্ছেন, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি বাসে যাচ্ছেন। ওকে, কারণ আমি পরবর্তী কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা মাধ্যম নিয়ে নিলাম, তিনি বাসে যাচ্ছেন। ওকে, তাহলে তিনি প্রথমত চিটাগং থেকে ঢাকায় আসলেন। তিনি চাইলে এ রাস্তাটা ফলো করতে পারেন ঢাকায় আসার জন্য। ওকে, অথবা তিনি বি রাস্তাটা ফলো করতে পারেন, সি রাস্তাটা ফলো করতে পারেন, অথবা ডি রাস্তাটা ফলো করতে পারেন। ওকে, তাহলে তার সামনে অপশন কয়টা? 4টা। সুযোগ কয়টা? 4টা। উপায় কয়টা? 4টা। এবার আসেন, ধরুন তিনি চিটাগং থেকে ঢাকায় এ পথে পৌঁছলেন। কি? এই পথে ঢাকায় পৌঁছলেন। ঢাকায় পৌঁছার পর তিনি কিন্তু চাইলে এখান থেকে এই বরাবর এই রাস্তায় যেতে পারেন, অথবা তিনি এই বরাবর যেতে পারেন, অথবা তিনি এই রাস্তা বরাবর তিনি যেতে পারেন। অর্থাৎ এ দিয়ে ঢাকা আসার পর তিনি তার চয়েসটা এই তিনটার যে কোনো একটি নিতে পারেন। অর্থাৎ তিনি চাইলে এখানে যে রাস্তাটা সেটি এভাবে চিন্তা করতে পারেন। এ দিয়ে ঢাকায় আসলেন, আসার পর তিনি তার রাস্তাটা রুটটা চয়েস করতে পারেন। অর্থাৎ আগে এ দিয়ে ঢাকায় আসলো, তারপর দিয়ে সিলেটে বসলেন। তার মানে তার টোটাল দূরত্ব হচ্ছে এ এবং এর দূরত্বটা, এটা মিলে হচ্ছে তার টোটাল দূরত্ব। অর্থাৎ এ রাস্তার দূরত্ব এবং রাস্তার দূরত্ব। তার মানে তিনি এই বিন্যাসটা তিনি কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই রুটটা ব্যবহার করতে পারেন, সহজ কথা। অথবা তিনি এখান থেকে এ পথে ঢাকায় আসলেন, আসার পর তিনি এই জায়গায় এসে এই রাস্তা দিয়ে যেতে পারেন। অর্থাৎ তিনি এফ রাস্তা ধরে গেলেন, তার মানে টোটাল রাস্তাটা আসলো তখন কি এ এফ। অর্থাৎ এ দিয়ে ঢাকায় আসলেন, এফ দিয়ে সিলেটে গেলেন, তার মানে তার সম্পূর্ণ রাস্তাটা এ এফ বরাবর হলো। অথবা তিনি চাইলে এ দিয়ে ঢাকায় এসে তিনি কে জি পথে সিলেটে যেতে পারেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এ দিয়ে ঢাকায় এসে তার রাস্তার রুট হতে পারে এরকম 3টা কমপ্লিট রুট। আমি কিন্তু বারবার একটা কনসেপ্ট বলতেছি, তিনি কিন্তু চিটাগং থেকে সিলেট যাচ্ছেন, আর আমরা যে দূরত্বটা নির্ণয় করতেছি সেটা চিটাগং থেকে সিলেটের। তার মানে এখানে এই প্রথমে এ চয়েস করে তিনি সিলেটে পৌঁছার জন্য এরকম 3টা কমপ্লিট রুট ব্যবহার করতে পারেন। রুট ব্যবহার করতে পারেন, এফ রুট অথবা জি রুট, এই 3টা রুট তিনি ব্যবহার করতে পারেন। ওকে, তারপর আমি যদি বলি, ধরুন তিনি বি রুটে আসলেন। ওকে, আমি একটু এখানে কনসেপ্টটা লিখি। ধরুন তিনি কি করলেন? বি রুটে ঢাকায় পৌঁছলেন। তাহলে সিলেট পর্যন্ত পৌঁছতে গিয়ে তিনি কি চয়েস করতে পারেন? তিনি বি দিয়ে ঢাকায় পৌঁছে এই রুটে তিনি সিলেটে পৌঁছতে পারেন, তার মানে তিনি এই রুটটা বেছে নিতে পারেন। অথবা তিনি বি রুট দিয়ে ঢাকায় আসলেন, আসার পর এফ রুটটা চয়েস করতে পারেন। অথবা বি রুটে ঢাকায় এসে তিনি বিজি এই রুটটা চয়েস করতে পারেন। অর্থাৎ ঢাকায় আসলেন এটিতে, আবার এদিক থেকে সিলেটে গেলেন। তিনি যদি সি এর ক্ষেত্রেও একই কাজ করতে পারেন, সি দিয়ে ঢাকায় এসে এই রুটে যেতে পারেন, সি দিয়ে ঢাকায় এসে এফ রুটে যেতে পারেন, সি দিয়ে ঢাকায় এসে আপনার কি করতে পারে? জি রুটে যেতে পারেন। এখানে গেলেন, এখানে গেলেন। ওকে, একইভাবে তিনি ডি রুট দিয়ে ঢাকায় আসার পর তিনি কি করতে পারেন? এই যে একইভাবে রুটে যেতে পারেন, ডি এফ রুটে যেতে পারেন, জি রুটে যেতে পারেন। তার মানে আমরা এখানে যে রুটগুলি পাচ্ছি এগুলি কিন্তু একটা কমপ্লিট রুট। আমি বারবার বলছি, একটা কমপ্লিট রুট। অর্থাৎ আপনি একটা অংশ বাদ দিলেও, ধরেন আমি এ পর্যন্ত ঢাকায় আসলাম, বাদ দিলে কিন্তু আমাকে আর সিলেটে পৌঁছা সম্ভব না। তার মানে চিটাগং থেকে সিলেটে পৌঁছার জন্য আমি এইরকম এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা,
অর্থাৎ টোটাল আমরা তিনটা করে টোটাল 12টা কমপ্লিট রাস্তা আমরা সাজাতে পারি। অর্থাৎ 12টা কমপ্লিট রাস্তা আমি এখান থেকে বেছে নিতে পারি। এখন আমাকে একটু আপনাকে মানে আপনারা একটু কমেন্টে জানান, এই যে চিটাগং থেকে সিলেটে পৌঁছার জন্য এই যে 12টা কমপ্লিট রাস্তা, আমি আবারও বলতেছি যে এটা যে কোনো একটা অংশ পর্যন্ত হলে হবে না, একদম সিলেটে পর্যন্ত পৌঁছার জন্য আমরা এরকম 12টা কমপ্লিট রাস্তা পেলাম। আপনারা এই 12টা কমপ্লিট রাস্তা এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত এস লিখে কমেন্ট করুন। আপনাদের কমেন্টের রেসপন্সটা অনেক দ্রুত হতে হবে। গুড। এখন আরেকটা বিষয় আমি বলি, সেটি হচ্ছে ধরুন আমি এখানে বলেছিলাম যে এই যাত্রাপথে তারা বাস ইউজ করবে, বাস ইউজ করবে, কিন্তু এমনও তো হতে পারে আপনি এই রাস্তাগুলোতে হয়তো চিটাগং থেকে ঢাকায় আপনি বাস যোগে গেলেন, রাইট? এখন আবার ঢাকা থেকে সিলেটে আপনি ধরেন কিসে, মাইক্রোতে গেলেন। ওকে, আপনি কিসে গেলেন? মাইক্রোতে গেলেন। আমি আবারও বলছি যে এখানে আপনি যদি যানবাহন চেঞ্জ করেন, চিটাগং থেকে ঢাকায় আপনি বাসে করে গেলেন, আর এই ঢাকা থেকে যতগুলি উপায়ে যাওয়া যায় সেগুলো মাইক্রো দিয়ে গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এতে করেও কি এই কমপ্লিট রাস্তাগুলোর কোনো চেঞ্জ হবে? আমার তো রাস্তা কি 12টাই থাকবে কিনা, নাকি আরও রাস্তা পরিবর্তন হবে? একটু দ্রুত কমেন্টে জানান যে আমি যদি বাস চিটাগং থেকে ঢাকায় আমি বাসে গেলাম, আপনি বাস্তবে কল্পনা করুন আমি ঢাকা থেকে আমি সিলেটে গেলাম, এই ক্ষেত্রে আমার রাস্তা 12টাই থাকবে নাকি কম অথবা বেশি হবে? একটু কমেন্টে জানান। আপনাদের আমি অনেক ধীর স্থিরভাবে এগিয়ে নিতে চাচ্ছি। ওকে, গুড গুড। এখন লক্ষ্য করে দেখুন, তার মানে বিষয়টি হচ্ছে যে আমরা মাঝখানে যানবাহন যাই চেঞ্জ করি না কেন, আমাদের কমপ্লিট রাস্তায় কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা ভালো করে বোঝেন যে মাঝখানে আমরা যানবাহন যাই করি না কেন, আমরা যানবাহনটা আমাদের মুখ্য না, আমাদের মুখ্য হচ্ছে এক একটা কমপ্লিট রাস্তা, এক একটা এখান থেকে পৌঁছার কমপ্লিট রাস্তা। তার মানে আমার এই 12টি রাস্তার কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি যে যানবাহন আপনি মাঝখানে রিক্সা ঠেলাগাড়ি যাই দিয়ে যান না কেন, আমাদের রাস্তা ঠিক এই 12টা কমপ্লিট রাস্তা আমাদের আসবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে রাস্তার কোনো মানে উপায়ের সংখ্যা অর্থাৎ কমপ্লিট রাস্তার সংখ্যা পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি আপনাকে প্রশ্ন করি, তাহলে মিস্টার খালিদ চিটাগং থেকে সিলেটে পৌঁছতে মোট কতটি উপায়ে পৌঁছতে পারবেন? কথাটা ক্লিয়ার? অর্থাৎ কতটি কমপ্লিট রাস্তা তিনি বেছে নিতে পারবেন? তাহলে আমাদের উত্তর হচ্ছে যে এই জায়গায় যে 3টা, আরও 3টা, আরও 3টা এবং 3টা, অর্থাৎ টোটাল 12টা। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কি, টোটাল 12টা কমপ্লিট রাস্তা তিনি বেছে নিতে পারবেন। ওকে, এখন লক্ষ্য করে দেখুন, আমরা যদি এই জায়গায় চিটাগং থেকে ঢাকায় পৌঁছি, ঢাকায় পৌঁছার পর যদি আমি সিলেটে পৌঁছতে চাই, তাহলে এই রাস্তাগুলো যদি না থাকে তাহলে কি আমি সিলেটে পৌঁছতে পারবো? একটু কমেন্ট করুন। চিটাগং থেকে সিলেটে আমি পৌঁছলাম, পৌঁছার পর ধরেন এখানে রাস্তা নেই, তাহলে কি, যেহেতু আমি সড়ক যুগে যাচ্ছি, তার মানে দেখা যাচ্ছে আমি কি সিলেটে পৌঁছতে পারবো? মানে যদি এটাকেই বাস্তব ধরে নেই, আমি হেঁটে অথবা অন্য কিছুর কথা বলছি না, জাস্ট আমি মাইক্রোতেই যেতে চাচ্ছি, আমি কি যেতে পারবো? না। এখন এই কারণে লক্ষ্য করে দেখুন,
এই কমপ্লিট রাস্তা চিটাগং থেকে সিলেটে পৌঁছার এই কমপ্লিট রাস্তায় পৌঁছতে হলে আপনাকে অবশ্যই এখানের রাস্তাগুলোও থাকতে হবে। এখানের রাস্তাগুলো এই কারণে দেখুন, এই যে ঘটনাটা, এই সম্পূর্ণ ঘটনাটা ঘটার জন্য এই প্রথম অংশের উপর আমার এই অংশটা কিন্তু নির্ভরশীল, অথবা এই অংশটা এই অংশের উপর নির্ভরশীল, দুটোই বলতে পারি আমি। অর্থাৎ এখান থেকে পৌঁছা অথবা এখান থেকে এখানে পৌঁছা, এই পাশের ঘটনাটা যেমন এর উপর নির্ভরশীল, আবার এই পাশের ঘটনাটা কিন্তু এর উপর নির্ভরশীল। কারণ এদের যে কোনো একটা যদি আমার না থাকে তাহলে আমার কমপ্লিট রাস্তা হবে না। যেমন আমি যদি ইটাকে তুলে দেই, দেখেন আমাদের কিন্তু এখানে এই পুরো তিনটা উপায়ই আমার বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ তখন ই দিয়ে যাচ্ছি না। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে কি, এখানে যখন ই দিয়ে যাচ্ছি তখন আমার আরও তিনটার কমপ্লিট রাস্তা তৈরি হচ্ছে। ওকে, তার মানে এই যে নির্ভরশীল কনসেপ্টটা, এটা কখন আসে? যখন একটা কাজ কমপ্লিট করতে চাচ্ছেন। মানে কমপ্লিট কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন, শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে চাচ্ছেন। এই কমপ্লিট করতে গিয়ে যতগুলি পন্থা অবলম্বন করবেন, এই এখানে যতগুলো ধাপই থাক না কেন, একটা আরেকটার উপর নির্ভরশীল থাকবে। যেমন এই অংশটা আমার এই অংশের উপর নির্ভরশীল, অথবা এই অংশটা এই অংশের উপর নির্ভরশীল। এখন আমাকে একটু কমেন্টে জানান যে আপনি নির্ভরশীল কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। আমি আবারও বলছি, একটা কমপ্লিট রাস্তায় চিটাগং থেকে সিলেটে পৌঁছার জন্য একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। যদি আমি এই 12টা রাস্তাতেই যেতে চাই, তাই কিনা? এখন এই নির্ভরশীল কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা? গুড গুড, থ্যাংক ইউ। এখন আসুন, আমাদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমি কিন্তু গণনার গুণন বিধি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। গণনার গুণন বিধির কনসেপ্টটা হচ্ছে, যখন একটা ঘটনা, যেমন এখানে 4টা উপায় আছে। কয়টা উপায়? লক্ষ্য করে, এই জায়গায় আমার 4টা উপায় আছে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা উপায়, এই জায়গায় আমার কয়টা উপায় আছে? আমার 3টা উপায় আছে। ধরেন আমি তো এখানে যোগ করে, এখানে যোগ 3 3 করে আমি 12 পেলাম, কিন্তু এভাবে তো আপনি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবেন না। আপনাকে এই গণিতকে একটা ফর্মুলায় আনতে হবে, যাতে অনেক বড় অঙ্কের ক্ষেত্রেও ওই ফর্মুলাটা ইউজ করে আপনি খুব সহজে সমাধান করতে পারেন। আমি মূলত চিটাগং থেকে সিলেটে যাওয়ার যে 12টি রাস্তা আছে, কমপ্লিট রাস্তা আছে, সেটিকে আমি এইভাবে যোগ করে করে সমাধান করে বের করতে পারবো। কিন্তু যদি এখানে রাস্তার সংখ্যা আরও বেশি হতো, আরও এখানে ধরেন 10টা থাকতো, এখানে 5টা থাকতো, তখন কিন্তু আমার এই হিসাবটা বের করতে অনেক সময় লাগতো। তার মানে আমাকে একটা শর্টকাটকে উপায় বের করে নিতে হবে। এখন শর্টকাট উপায়ের ভিতর লক্ষ্য করেন যে এই 12 রেজাল্টটাই আসে এরকম একটা সিস্টেম আমাকে বের করে নিতে হবে। এই সিস্টেমটা কিভাবে বের করা যায় লক্ষ্য করে দেখুন। আমার এই জায়গায় 4টা উপায় আমার রয়েছে এই জায়গাতে এই অংশে পৌঁছার জন্য, আর এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছার জন্য 3টা উপায় রয়েছে। আর যেহেতু এই 4টা উপায়ের উপর 3টা উপায় নির্ভরশীল, অথবা এই 3টা উপায়ের উপর 4টা উপায় নির্ভরশীল, যদি এরকম নির্ভরশীল কনসেপ্ট থাকে, তাহলে আমরা এই দুটোকে যদি গুণ করি 4 × 3, তাহলে আমাদের সেটির রেজাল্ট 12 হয়। তার মানে কি, এভাবে সমাধান করার চাইতে এই সমাধানটা অনেক বেশি স্মার্ট। কিন্তু এই গুণ যে আপনি করবেন সেটা বোঝার তো একটা ক্যাপাসিটি লাগবে। এই ক্যাপাসিটি হচ্ছে এই 4 প্রকারের উপায় আর এই 3 প্রকার, এই দুটো মিলে আমার এক একটা কমপ্লিট রাস্তা তৈরি করতেছে, তাই না? এই 4টা উপায় আর এই 3টা উপায় মিলে আমার কি এক একটা কমপ্লিট রাস্তা তৈরি করতেছে। তার মানে কি, একটা আরেকটার উপর নির্ভরশীল এক একটা কমপ্লিট রাস্তা তৈরির জন্য। তার মানে এইরকম যদি নির্ভরশীল থাকে, তখন আমরা এই দুটোকে যদি গুণ করে দেই, তাহলে আমরা মোট উপায় পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের কি শর্টকাট, এটি হচ্ছে আমাদের শর্টকাট। কথাটা ক্লিয়ার? এইটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত
ইয়েস লিখে একটা কমেন্ট করেন সবাই। গুড। তাহলে এবার আমরা কনসেপ্টটাকে আরো সহজ করব, আরো বিস্তৃতভাবে দেখব। তাহলে সরি, এখানে এই যে দুটি নির্ভরশীল ঘটনা যদি হয়, যে এই নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে যে গুণ করার যে বিধিটা, একেই আমাদের কি বলে? গুণন বিধি বলে। একে কি বলে? আমাদের গুণন বিধি বলে। আমি কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করব। আর এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমরা যখন একটা দেখেন যখন একটা বাক্য একটার উপর আরেকটা নির্ভরশীল হয়, তখন আমরা কিভাবে করি? তখন আমরা বলি যে সে চিটাগং থেকে কোথায় যাবে? ঢাকা যাবে। এবং দেখেন, এবং ঢাকা থেকে কোথায় যাবে? সে সিলেটে যাবে। কথা বুঝতে পারছেন? ঢাকা থেকে কোথায় যাবে? সে সিলেটে যাবে। তার মানে একটু লক্ষ্য করে দেখেন, চিটাগং থেকে সে ঢাকা যাবে এবং ঢাকা থেকে সিলেটে যাবে। অর্থাৎ এই যখন নির্ভরশীল হবে, মানে পুরো ঘটনাটা এখান থেকে এখানে শেষ করার জন্য তিনি এখানে বাক্যে এবং ইউজ করতে বাধ্য। এখানে কিন্তু আপনি অথবা ইউজ করতে পারবেন না, কারণ আপনি যদি বলেন চিটাগং থেকে ঢাকা যাবে অথবা, অথবা মানে কি? বিকল্প। অর্থাৎ এটা বাদ দিয়ে সে আবার যদি আমি বলি যে ঢাকা থেকে সিলেট যাবে, তাহলে কিন্তু তার যাওয়া হবে না। কারণ অথবা মানে কি? একটা ছাঁটাই করে আরেকটা, আমি অথবা তুমি। অর্থাৎ এই কাজটি করবে কে? আমি অথবা তুমি। তার মানে কি? ছাঁটাই হয়ে যাচ্ছে, হয় তুমি করবা, না হয় আমি করব। কিন্তু আমাদের যখন এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছবো, তাহলে তো এটা সম্ভব না। যদি অথবা ইউজ করি যে চিটাগং থেকে ঢাকা যাব অথবা, তার মানে কি? এটা বাদ। ঢাকা থেকে সিলেট যাব, তার মানে কি? অথবা ঢাকা থেকে সিলেট যাব। যদি অথবা ইউজ করি তাহলে এইটুকু একটা অংশ যাওয়া হচ্ছে, এইটুকু হচ্ছে না। আবার যদি চিটাগং থেকে ঢাকা এইটুকু ধরি, এইটুকু যাওয়া হচ্ছে, অথবার কারণে এটা যাওয়া হচ্ছে না। অথবা মানে একটা অংশকে বাদ দিয়ে আরেকটা অংশ, অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজটা করবে। এখন দেখুন, চিটাগং থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেটে যাবে, তার মানে কি? এখানে কি অথবা ইউজ করার সুযোগ আছে কিনা? যদি আপনি মনে করেন যে না, এখানে অথবা ইউজ করলেও সে চিটাগং থেকে সিলেটে পৌঁছতে পারবে, তাহলে ইয়েস লিখুন। আর যদি মনে করেন না, এখানে কোশ্চিন কালেও অথবা ইউজ করা যাবে না, কারণ হচ্ছে অথবা ইউজ করলে আমাদের একটা অংশে যাওয়া হচ্ছে, আরেকটা অংশে যাওয়া হচ্ছে না, অথবা আরেকটা অংশে যাওয়া হচ্ছে, আরেকটা অংশে যাওয়া হচ্ছে না। খুব দ্রুত একটু কমেন্টে জানান। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তার মানে লক্ষ্য করে দেখুন যে আমাদের এখানে নির্ভরশীল ঘটনা বোঝার জন্য আরেকটি কনসেপ্ট হচ্ছে, নির্ভরশীল ঘটনা বোঝার জন্য আরেকটি কনসেপ্ট হচ্ছে, সেটি হচ্ছে আমাদের কি থাকবে? এবং থাকবে। কি থাকবে? এবং থাকবে। তাহলে যদি এবং থাকে, তাহলে এদিকে যে উপায় যেখানে ছিল 4 আর এদিকে উপায় ছিল 3, যদি এবং থাকে তাহলেও আমরা সরাসরি কি করব? গুণ করব। এটিকেও আমরা এটিও মূলত আমাদের গুণন বিধির অন্তর্ভুক্ত। কথাটা ক্লিয়ার? এবার আসুন, আমি কনসেপ্টটাকে আরও সহজ করে আপনাদের সামনে শেয়ার করব, যাতে করে আজকের পর থেকে গণনার গুণন বিধি অথবা যোজন বিধি এই নিয়ে কখনোই দ্বন্দ্ব তৈরি না হয়। কথাটা ক্লিয়ার? এবার আসুন, এখন ধরেন আমি আপনাদের আলোচনার সহজলভ্য করার জন্য আমি এই সম্পূর্ণ রাস্তাটাকে বাস দিয়েই ধরে নিলাম, যে যাতে আলোচনা জটিল না হয়। ধরে নেন যে এখানে এ পর্যন্ত আপনি বাসেই পৌঁছবেন। ওকে,
যে ঢাকা থেকে চিটাগং থেকে সিলেট পর্যন্ত এই 12টা উপায়ে আপনি বাসে পৌঁছতে পারবেন, অর্থাৎ স্থলপথে। এখন লক্ষ্য করে দেখেন যে এটা হচ্ছে আপনি বাসে পৌঁছবেন, রাইট, এই উপায়টা। এখন আপনি যখন মিস্টার খালিদ সাহেব তিনি একটা তথ্য নিয়ে দেখলেন যে না, এই জায়গাটায় আমরা অর্থাৎ চিটাগং থেকে সরাসরি একটা রুট আছে, সেটা হচ্ছে আমি বিমান পথে আমি সরাসরি কোথায় যেতে পারি? বিমান পথে আমি সরাসরি সিলেট যেতে পারি। এখন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা অথবা ইউজ করতে পারবো, কারণ সে এই টোটাল বাসে অর্থাৎ রুট পথে সড়ক পথে না গিয়ে টোটালটাই বাদ দিয়ে সে কি করতে পারে? অথবা বিমান দিয়ে সিলেটে যেতে পারে। এবার কিন্তু আমরা অথবা ইউজ করতে পারবো, কারণ কি? কারণ হচ্ছে এদেরকে বাদ দেওয়ার পর, অথবা মানে কি এরা বাদ, অথবা মানে কি এরা বাদ, অর্থাৎ এদেরকে বাদ দিয়ে সে কিন্তু চিটাগং থেকে সিলেটে পৌঁছতে পারতেছে। তার মানে আমি মিস্টার খালিদ সাহেব দেখলেন চিটাগং থেকে সিলেটে সে বিমানে পৌঁছতে পারবে, তার মানে এখানে কিন্তু অথবা আমি ইউজ করতে পারি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সে এই উপায়ে যেতে পারে অথবা সে বিমান পথে যেতে পারে। এই উপায়ে অনুসরণ করলে তাকে এই দুটো ধাপ অনুসরণ করতে হবে, আর এই উপায়টাই যদি বাদ দেয় তাহলে সে মুক্ত, সে সরাসরি বিমান পথে সিলেটে যেতে পারে। তাহলে আপনি এবার বলুন যে এবার এই সম্পূর্ণ ঘটনাটার সাথে এই ঘটনাটা বিমান পথে যাত্রার ঘটনা, আর এটা বলছি কি আমি বাসে যাওয়ার ঘটনা, তাই না? তাহলে এই বাসে যাওয়ার যে 12টা ঘটনা ছিল এটার সাথে এবং বিমানে সে একটা উপায়ে যেতে পারবে, এই মাঝে আমি অথবা লিখতে পারবো কিনা? যদি মনে করেন হ্যাঁ অথবা লেখা যাবে, তাহলে দয়া করে একটু দ্রুত কমেন্টে লিখে ফেলুন প্লিজ, দ্রুত কমেন্টে ইয়েস লিখুন। আর যদি মনে করেন না সম্ভব না, তাহলে নো লিখুন। গুড, ওকে। এখন লক্ষ্য করে দেখুন, যদি এখন কনসেপ্টটা এভাবে শেয়ার করা হয় যে ঠিক আছে সে বিমান পথেও যেতে পারে, অথবা সে বাসেও যেতে পারে, অথবা অথবা সে কিসে যেতে পারে? নৌপথেও যেতে পারে। আমি যদি বলি যে নৌপথে সে এখান থেকে সিলেটে যাবে, সেটাও যেতে পারে, এটিও আমি বলতে পারি। নৌপথে সে সরাসরি কি সিলেটে যেতে পারে। অথবা আপনি যদি বলেন না নৌপথে সে আগে ঢাকা গেল, দেখুন এখানে দুটোই করতে পারে। ধরুন একটাও হতে পারে সরাসরি চিটাগং থেকে সিলেটে যাওয়ার নৌপথ আছে, তাহলে আর তাকে ঢাকায় যেতে হচ্ছে না। তাহলে এটিও যদি হয়, লক্ষ্য করেন, তাহলে এখানেও আমরা অথবা লিখতে পারি যে নৌপথেও সে যেতে পারে, তাই কিনা? এটি যে যদি এক সরাসরি সিলেটে নৌপথ থাকে, তাহলে সে একটা উপায়ে এটা বাদ দিয়ে এবং বিমান বাদ দিয়ে সে এই উপায়ে যেতে পারে, বলেন? তাহলে আমি এখানেও অথবা নিশ্চয়ই লিখতে পারি, কারণ সে চিটাগং এগুলি বাদ দিয়ে সে চিটাগং থেকে সিলেটে পৌঁছতে তাকে কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। তার মানে কি অথবা সে নৌপথে যেতে পারে, তার মানে এটা একটা উপায়। এখন তাহলে যদি এই কনসেপ্টটাকে আমি বলি যে মিস্টার খালিদ চিটাগং থেকে সিলেটে পৌঁছার জন্য সে বিমান পথে অথবা বাস সড়ক পথে, বিমানে, বাসে অথবা নৌপথে মোট কত উপায়ে যেতে পারবে, তাহলে আমি কি বলবো? তার একটা কমপ্লিট রাস্তা হচ্ছে বিমান, এটা একটা তার কমপ্লিট রাস্তা। তারপর বাসে তার কমপ্লিট রাস্তা হচ্ছে কয়টা? 12টা। তার মানে এই 12টার যে কোনো একটা রাস্তায় সে যেতে পারে। আর নৌপথে তার একটা কমপ্লিট রাস্তা আছে, তার মানে কি টোটাল সে কি করতে পারে? টোটাল 14টা উপায়ে যেতে পারে, 14টা উপায়ে যেতে পারে। তাহলে দেখুন, যখন আমাদের অথবা থাকতেছে, কি থাকতেছে? যখন আমাদের অথবা থাকতেছে,
তখন আমরা কি করতেছি, তখন আমরা এগুলি এক একটা স্বতন্ত্র ঘটনা হিসেবে আখ্যায়িত করতেছি। কথাগুলো নিজের ভাষায় বোঝার চেষ্টা করেন, আমরা পরে বিন্যাস সমাবেশের কনসেপ্টে এগুলি কনভার্ট করব। যে যখন আমরা অথবা ইউজ করতেছি তখন এক একটা ঘটনাকে স্বতন্ত্র হিসেবে কল্পনা করতেছি, যে ওই কমপ্লিট ঘটনার ক্ষেত্রে ও স্বতন্ত্র, এই মাঝখানে বাসে যাওয়ার 12টা ঘটনা এই বাসের ক্ষেত্রে স্বতন্ত্র, আর নৌপথে যাওয়ার একটি ঘটনা এটা নৌপথের ক্ষেত্রে স্বতন্ত্র। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যে তাহলে আমরা যোগ কখন করতেছি, এটা সহজ বাংলা হচ্ছে আমরা যখন এক একটা ঘটনা স্বতন্ত্র থাকে, একটা সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে স্বতন্ত্র থাকে এবং অথবা লেখা থাকে। তার মানে আমরা বাংলায় যদি অথবা শব্দটা দিয়ে সহজেই বুঝি তাহলে তো আর আমাদের এত কিছু করার দরকার হচ্ছে না। বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? যে আমরা দুটো কনসেপ্ট বুঝলাম, এক হচ্ছে নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে আমাদের কি থাকে, নির্ভরশীল ঘটনা যখন হয় তখন আমাদের ওই ঘটনাগুলোর মাঝে এবং থাকে এবং আমরা কি করি, গুণ করি, রাইট। আরেকটা হচ্ছে স্বাধীন ঘটনা, একটা কাজ করার যে স্বাধীন ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের অথবা থাকে, আর এই অথবা থাকলে আমরা কি করি, যোগ করি। বলে বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমাদের এই কনসেপ্টগুলো বিন্যাস সমাবেশ দুই জায়গায়ই লাগবে। সো আপনারা শুধু আজকে একটু বোঝার চেষ্টা করেন যে এটা বুঝতে পারছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, আমাদের এই যে এখানে যে কমপ্লিট একটা ঘটনা দেখালাম, এখানে কিন্তু ধরেন নৌপথে কিন্তু আরও ঘটনা থাকতে পারতো। কিভাবে? আমি আপনাদের কনসেপ্টটা দেখাচ্ছি। যে এখানে আমরা যদি ইউজ করি, ওকে, আপনি মনে করেন এখান থেকে যদি নৌপথটা এমন হয় যে এখান থেকে চিটাগংয়ের পৌঁছার জন্য দুটো নৌপথ এখানে আছে, মানে ঢাকায় আছে, তারপরে এখান থেকে গিয়ে সিলেটে আরও দুটো আছে, তাহলে আমরা কি করব? যে এখানে অথবা আমরা যে নৌপথে যাব, নৌপথে আমাদের কি আছে, যে চিটাগং থেকে আগে ঢাকায় পৌঁছতে হবে দুটি রাস্তা এবং ঢাকা থেকে সিলেটে পৌঁছতে হবে আরও দুটি রাস্তা। তাহলে সমস্যা নেই, অথবার পরে কি নৌপথ, তাই না? তাহলে নৌপথের হিসাবটা আপনি আলাদা করবেন কিভাবে? চিটাগং থেকে ঢাকা 2 পথ, আবার ঢাকা থেকে সিলেটে 2 পথ, কারণ এখানে তো এই নৌপথের যাত্রাটা একটা অংশ আরেকটার উপর নির্ভরশীল, তার মানে নির্ভরশীল অংশটুকু আপনি গুণ করবেন, তাহলে মোট নৌপথের যাত্রা হচ্ছে কতটি রাস্তায় করতে পারবেন? 4টা রাস্তায়। ক্লিয়ার? তাহলে যদি এই কনসেপ্টটাকে আমি টোটাল একসাথে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? ধরুন তাহলে আমার বিমানে হচ্ছে সরাসরি একটা উপায়ে যোগ, তাহলে এখানে ঢাকায় 4টা উপায়, বাসে আবার এখান থেকে এই বাসের ক্ষেত্রে একটা নির্ভরশীল ঘটনা, এখানে আরও 3টা আছে, একসাথে এটা গুণ করে ফেলেন। কেন গুণ করলেন আপনি এটা এখন ক্লিয়ার নিশ্চয়। আবার চিটাগং থেকে ঢাকায় নৌপথে যখন যাচ্ছেন অথবার কারণে আপনি যোগ করতেছেন, নৌপথে যখন যাচ্ছেন এখানে দুটো রাস্তা, আবার ঢাকা থেকে সিলেটে নৌপথের ক্ষেত্রে আরও নির্ভরশীল দুটো ঘটনা আছে, তার মানে আমার কত হচ্ছে 12 4, তার মানে কত 16 17টি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু বই থেকে দুটো অঙ্ক দেখব। 1 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখুন। বলে তার আগে আমি একটু আপনাদের কমেন্ট নিয়ে নিচ্ছি যে আপনারা এইটুকু পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা। আমি এই এতক্ষণ যতটুকু আলোচনা করলাম এইটুকু কমপ্লিটলি বুঝতে পারছেন কিনা। যদি মনে করেন বুঝতে পারছেন তাহলে 100% বুঝতে পারলে 100 লিখে কমেন্ট করুন খুব দ্রুত। 100%ই যদি বুঝতে পারেন
তাহলে 100 লিখে কমেন্ট করুন, দেখি কে কে 100% বুঝতে পেরেছেন। খুব দ্রুত। ওকে, তাহলে আমরা এখানেই এই শর্টকাটটা একটু মাথায় রাখবো আমরা, যে নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে এবং থাকে এবং এই কারণে গুণ করতে হয়, স্বাধীন ঘটনার ক্ষেত্রে অথবা থাকে এই কারণে আমাদের যোগ করতে হয়। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন, পরবর্তীতে আমরা কাজ করব। ওকে, এবার দেখেন আমরা 1 নম্বর প্রশ্নটি দেখব। 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে দ্রুত কমেন্টে জানিয়ে দেন। শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার 3টি ভিন্ন রাস্তা রয়েছে এবং ফার্মগেট থেকে বনানী যাওয়ার 4টি ভিন্ন রাস্তা রয়েছে। তাহলে ফার্মগেট হয়ে শাহবাগ থেকে বনানী যাওয়ার কয়টি ভিন্ন রাস্তা রয়েছে? দেখেন আমার কিন্তু শাহবাগ থেকে আমার বনানীতে যেতে হবে, এর মাঝখানে আমার কি রয়েছে? ফার্মগেট রয়েছে। তার মানে আমার এই কমপ্লিট রাস্তাটা হচ্ছে শাহবাগ থেকে কি বনানী। তার মানে কি এখানে মাঝখানে ফার্মগেটে আমি পৌঁছলাম, ফার্মগেট থেকে আবার বনানী পৌঁছবো, কিন্তু মূলত হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমার কমপ্লিট দূরত্ব। কমপ্লিট দূরত্ব পৌঁছার জন্য এই 3টে রাস্তা এই 4টার উপর নির্ভরশীল, এই 4টা এর উপর নির্ভরশীল, কারণ যে কোনো একটা অংশ বাদ দিলে আপনি আর বনানী পৌঁছতে পারবেন না, এই কারণে আমরা গুণ করলাম। ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করুন আমরা পরের অঙ্কটা যাচ্ছি, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে, লক্ষ্য করুন যে এখানে বলা হচ্ছে সুমনের বাসা থেকে, সুমন এর বাসা থেকে ধরে নিচ্ছি এটা স্কুল, এটা স্কুল। সুমনের বাসা থেকে স্কুলে যাওয়ার 3টে রাস্তা আছে, 1টা 2টা 3টা রাস্তা আছে সুমনের বাসা থেকে। একইভাবে বলা হচ্ছে যে এবং কি, এবং এখন একটু খেয়াল করে দেখেন আমার কি আছে? এবং আছে। দেখেন এবং শব্দটার কনসেপ্টটা কিন্তু ভুলভাবে প্রয়োগ করা যাবে না। আমি এই ব্যাপারে আপনাদের শক্তিশালী করার জন্যই মূলত আমি এই উদাহরণটা দিয়েছি। দেখেন এবং রফিকের বাসা থেকে স্কুলে যাওয়ার 5টি রাস্তা রয়েছে। রফিকের, এখন দেখুন তো এখানে কিন্তু সুমনের সাথে স্কুল কানেক্ট, আর রফিকের সাথে স্কুলে যাওয়ার, দেখেন রফিকের সাথে স্কুলে যাওয়ার তার 5টি রাস্তা রয়েছে, অর্থাৎ সে এই রাস্তাতেও যেতে পারবে, এই রাস্তাতেও যেতে পারবে, এই রাস্তাতেও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে। দেখুন তো সুমন যখন স্কুলে যাবে রফিকের রাস্তা যদি বাদ দিয়ে দেয়, তাই কিনা, তাতে কি তার স্কুলে পৌঁছানো কোনো সমস্যা হবে? সুমন থেকে স্কুলে পৌঁছার এটা একটা কমপ্লিট রাস্তা, এই 3টা রাস্তাই কমপ্লিট রাস্তা। তাহলে রফিক থেকে স্কুলে পৌঁছার ক্ষেত্রে রফিকের জন্য এই 5টা রাস্তাই কি তার কমপ্লিট রাস্তা? তাহলে আপনাকে কি করবেন? যেহেতু স্কুলে এখানে প্রশ্নে বলা হয়েছে মোট কত উপায়ে স্কুলে যেতে পারবে, মোট কত উপায়ে স্কুলে যেতে পারবে। দেখেন দুটো ঘটনা যেহেতু, দেখেন ওই আমরা অথবাটা তখন কেন ইউজ করেছিলাম, কারণ হচ্ছে ওটা জাস্ট একটা জায়গা থেকে দূরত্বটা একই ছিল। দেখেন দূরত্বটা কি ছিল? একই ছিল, একই জায়গা থেকে গন্তব্য একই দিকে ছিল, এই কারণে আমরা অথবা ইউজ করেছিলাম। কিন্তু এখানে ঘটনাটা কিন্তু এরকম সেম না। এটা হচ্ছে রফিক থেকে স্কুলে রফিক তার বাড়ি থেকে স্কুলে আসবে, সুমন তার বাড়ি থেকে স্কুলে যাবে। এটা কিন্তু এরকম ডান দিক অবস্থা ছিল না যে একই জায়গায় যাচ্ছে, তাহলে ঘটনা বোঝানোর জন্য এটা একটা অথবা বুঝিয়েছিলাম, এখানে একটা অথবা, এখানে একটা অথবা, মানে অথবার কনসেপ্টটা হচ্ছে এরকম কনসেপ্টে। কথাটা ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু দেখেন মানে পুরো বাক্যে এবং থাকা মানেই কিন্তু এটাকে গুণ করা যাবে না, কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্টটা কি?
রফিক স্কুলে যাচ্ছে তার বাড়ি থেকে 3 উপায়ে, তাই কিনা? সরি, সুমন। রফিক যাচ্ছে 5 উপায়ে, তার মানে স্কুলে পৌঁছার জন্য তারা মোট 8টা রাস্তা ব্যবহার করবে, কমপ্লিট রাস্তা। সুমনের 3টা, রফিকের 5টা, টোটাল 8টা। কথাটা ক্লিয়ার? এখন আবার একটু বলছি যে অথবাটা আমরা ইউজ করেছিলাম যেহেতু একই দিকে মুভ করতেছে, একই জায়গা থেকে গন্তব্যস্থলও এক। এটা কিন্তু এরকম না, এর এখন গন্তব্য যে জায়গা থেকে এ কিন্তু ভিন্ন জায়গা থেকে, এই কারণে আমরা এখানে অথবা ইউজ করতে হয়নি, কিন্তু কনসেপ্টটা তো ক্লিয়ার। এখানে অথবা ইউজ করেছিলাম তখন আমি শর্টকাটটা দেখিয়েছিলাম। এই বিষয়গুলো কিছু শর্টকাট রয়েছে যেগুলি আমি অঙ্ক করার সাথে সাথে আপনাদের কনসেপ্টগুলি দূর করব। কথাটা ক্লিয়ার? তার মানে কি আপনারা শর্টকাটটাও পুরোপুরি, যে খুকুন রেজা বলে নির্ভরশীল না, গুড, এই কনসেপ্টটাই মূলত এখানে খুব গুরুত্বপূর্ণ, যে সুমন স্কুলে যাওয়ার ক্ষেত্রে নির্ভরশীল না, রফিক স্কুলে যাওয়ার ক্ষেত্রে এই রাস্তার উপর নির্ভরশীল না, দুটোই স্বাধীন ঘটনা। তার মানে কি এই ক্ষেত্রে আমার মোট কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা একটা কনসেপ্ট বুঝতে পারলাম যে এখানে বুঝতে পারার একটা সক্ষমতা থাকা উচিত নির্ভরশীল ঘটনা নাকি নির্ভরশীল না। সহজ কথা হচ্ছে নির্ভরশীল যদি হয় তাহলে আমরা গুণ করব, আর যদি নির্ভরশীল না হয় আমরা উপায়গুলোকে যোগ করব। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত একটু বলুন যে বুঝতে পেরেছেন কিনা। আর অথবা কনসেপ্টটা আসবে যখন সেম কনসেপ্ট আসবে, তখন অথবা দিয়ে বুঝতে হয়, নচেত কনসেপ্টটা জটিল হয়ে যায়। গুড, ওকে। তাহলে আমরা ইনশাল্লাহ এবার বিন্যাসের মূল আলোচনায় প্রবেশ করব। আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে আমাদের এ বি কে আমরা সাজাচ্ছিলাম, এ বি কে সাজাচ্ছিলাম, ওকে। এখানে এ সি বি আকারে সাজিয়েছিলাম, বি এ সি আকারে সাজিয়েছিলাম, আবার বি সি এ আকারে সাজিয়েছিলাম, সি এ বি এবং সি বি এ আকারে সাজিয়েছিলাম। টোটাল 6টা উপায়ে আমরা সাজিয়েছিলাম। এখন এই যে 6টা উপায়ে সাজিয়েছি, বিন্যাসের শর্তটা ছিল কারোর সাথে সাজানোটা মিলা যাবে না। কথাটা ক্লিয়ার? দেখুন আপনি কোথাও মিল পাবেন না। তার মানে এখানে মোট উপায় আমরা পেয়েছি টোটাল 6টি উপায়ে আমরা এ বি সি কে সাজাতে পারি, টোটাল 6টি উপায়, ওকে। এখন এভাবে ধরেন আমি এখানে এ বি সি 3টা উপাদান নিয়েছি, একে যদি উপাদান আকারে আমি চিন্তা করি তাহলে আমার এখানে উপাদান সংখ্যা ছিল কয়টা? আমার উপাদান সংখ্যা ছিল 3টা, যাদেরকে আমি সাজিয়েছি। সাজানোর পর আমি বিন্যাস পেয়েছি কয়টা? 6টা। লক্ষ্য করেন, উপাদান নিয়েছিলাম 3টা ফুলদানি, সেটাকে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে সাজায়ে আমরা পেলাম কয়টা? 6টা বিন্যাস পেলাম, 6টা ঢং পেলাম, মানে অ্যাঙ্গেল পেলাম, যে এই 6টা ভাবে আপনি ফুলদানিগুলি সেট করতে পারেন। তাহলে কারোর সাথে কারোর সাজানোটা মিলবে না। তাহলে এই যে উপাদান 3টা দিল তখন 6টা পেলাম, আমার তো উপাদান আরও বেশি থাকতে পারে, অর্থাৎ ফুলদানি 10টা থাকলো, 20টা থাকলো, 30টা থাকলো, তখন আমি আরও কত উপায়ে সাজাতে পারবো। তার মানে কি তখন আইডিয়াগুলি, যখন দেখুন গণিতের বেসিক আইডিয়াটা খুব সহজ, কিন্তু যখন সংখ্যা পরিমাণ বাড়তে থাকে তখন আইডিয়াগুলো ধীরে ধীরে জটিল হতে থাকে। কথাটা ক্লিয়ার? তখন আপনি এটা কিভাবে বের করবেন, এটা একটা গাণিতিক ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। ওই গাণিতিক ফর্মুলাটাই মূলত আমরা ইউজ করব। এটি মূলত আমাদের বিন্যাসের ক্ষেত্রে মূলত NPR বলা হয়, অর্থাৎ পি এখানে পারমুটেশন, NPR বলা হয়, অর্থাৎ এই নামে একটা সূত্র ইউজ করা হয়। NPR এর ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা জানি, যে আমাদের এখানে একটা কনসেপ্ট ইউজ করা হয় যে এটা সমান সমান n ফ্যাক্টোরিয়াল, কি এই যে বিস্ময় চিহ্ন দ্বারা ফ্যাক্টোরিয়ালকে আপনি এভাবে লিখতে পারেন, অথবা আপনি এই বিস্ময়সূচক চিহ্ন দ্বারাও লিখতে পারেন। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে মূলত
আমাদের n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই সূত্র দ্বারা এই যে উপাদান থেকে কত উপায়ে সাজানো যায় সেটা বের করা যায়। এখন এখানে একাধিক প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে এটা আমাকে বের করা, যে এটাকেও তো আমাকে বুঝতে হবে যে এই কনসেপ্টটা কি মূলত আমাকে বুঝতে হবে না। চলুন এই ব্যাপারগুলো আমরা এখন ক্লিয়ার করব। ওকে, দেখুন এখানে প্রথমত প্রশ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা কি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটা কি, কথাটা ক্লিয়ার। এখন এটা হচ্ছে আমরা যে কনসেপ্টটা দেখিয়েছি এটি হচ্ছে ডিটেলস, এটি কি ডিটেলস কনসেপ্ট, কথাটা ক্লিয়ার। এটি কি আমার ডিটেলস কনসেপ্ট। এখন লক্ষ্য করে দেখুন যে এই ডিটেলস কনসেপ্টে আমরা চাইলে বের করতে পারবো, কিন্তু এটা হচ্ছে বেসিক, এটা দিয়ে আমরা কখনোই বড় অঙ্ক করতে পারবো না, কথাটা ক্লিয়ার। আমি আগে আপনাদের অঙ্কটা একটু করে দিচ্ছি, তারপর ব্যাপারগুলো আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব। এখানে n হচ্ছে এই উপাদান সংখ্যা, তার মানে কি n এর মান হচ্ছে এখানে কত 3। ওকে, তাহলে 3 যদি হয় তাহলে এখানে আমার কনসেপ্টটা দাঁড়াচ্ছে 3p, আর r মানে হচ্ছে এখানে n যতটি আছে এখান থেকে আপনি কয়টা মানে উপাদান নিয়ে আপনি সাজাবেন। যেমন আমার এখানে উপাদান ছিল কয়টা, 3টা। আমি আবারও বলছি এখানে উপাদান হচ্ছে 3টা। আমি দেখুন প্রতিবার 3টা নিয়েই সাজিয়েছি, অর্থাৎ যতগুলি উপাদান ছিল আমি ততগুলো নিয়েই সাজিয়েছি। তার মানে কি এই যে যতগুলি উপাদান থাকবে ততগুলো নিয়ে যদি সাজান তাহলে এখানে r এর মানটাও আমাদের তাই হবে। অর্থাৎ n হচ্ছে আমার কতগুলি উপাদান আছে, r হচ্ছে যে কতগুলো নিয়ে আমরা সাজাচ্ছি, কথাটা ক্লিয়ার। এখন আমি এই কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে আমি কিন্তু ধরেন a b c আমার 3টা উপাদান আছে, আমি চাইলে দুটি করে প্রতিবার দুটি করে নিয়ে সাজাতে পারি। কয়টা করে নিয়ে সাজাতে পারি, 2টা করে উপাদান নিয়ে সাজাতে পারি, অর্থাৎ দুটোর বেশি নিয়ে সাজাবো না। যেমন আমি এই দুটো আগে সাজালাম, তাই কিনা, তারপর এ আর সি এই দুটো নিয়ে সাজালাম, দেখুন সাজাচ্ছি কিন্তু 3টা থেকে নিচ্ছি প্রতিবার কয়টা করে, 2টা করে। আবার ধরেন বি এ একটা নিয়ে সাজালাম, তাই কিনা, আবার বি আর সি নিয়ে সাজালাম, লক্ষ্য করেন। আবার দেখা যাচ্ছে সি এ নিয়ে একটা সাজালাম, সি বি নিয়ে একটা সাজালাম। দেখেন এবারও কিন্তু আমি এই 3টা উপাদান থেকে অর্থাৎ n 3টা থেকে আমি দুটো করে নিয়ে সাজালাম, অর্থাৎ r এর মান তখন হবে কত, 2। অর্থাৎ উপাদান হচ্ছে কয়টা, 3টা, কিন্তু আমি সাজালাম যে না আমার ফুলদানি যেখানে বসাবো সেখানে দুটো বসানো যাবে। আমার ফুলদানি আছে 3টা কিন্তু আমি বসাতে পারবো 2টা, তার মানে কি আমাকে দুটাইকেই দেখতে হবে কত উপায়ে আমি সাজাতে পারি। তখন দেখলাম না এই 3টা থেকে আমি আর এ আর বি কে নিয়ে সাজাতে পারি, অর্থাৎ এ আগে বি কে পরে বসাতে পারি, অথবা এ কে শুরুতে বসে সি কে পরে বসাতে পারি, এটাও সুন্দর দেখা যায়। আবার বি কে বামে বসিয়ে এ কে ডানে বসাতে পারি, এটাও আমাদের সুন্দর দেখা যায়। তার মানে কি কনসেপ্টটা একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা কি করলাম, 3টা থেকে দুটো নিয়ে কাজ করলাম। তার মানে কি তখন আমার r এর মান হয়ে যাবে কয়টা, তখন r এর মান হয়ে যাবে 2, কথাটা ক্লিয়ার। তার মানে এখানে n হচ্ছে আমার মোট কতগুলি উপাদান আছে, আর হচ্ছে এই n থেকে কয়টা উপাদান নিয়ে আমি কাজ করব। অর্থাৎ যদি n এর সব কয়টা নিয়ে কাজ করি তাহলে r এর মান আর n এর মান সেম হবে, আর যদি সেখান থেকে কম নিয়ে কাজ করতে করি, বেশি নেওয়া যাবে না, কম নিয়ে যদি কাজ করি, যেমন সেখান থেকে দুটো নিয়ে কাজ করলাম তখন r এর মান 2 হয়ে গেল, একটা নিয়ে কাজ করলে তখন r এর মান 1 হয়ে যাবে। তার মানে আমরা এখানে n আর r বুঝলাম। এখন দেখেন তাহলে এখানে এটি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন তাহলে 3 আর r এর মান কত, আমরা 3টা নিয়েই যেহেতু কাজ করেছি তাহলে r এর মানও 3, রাইট। এখন লক্ষ্য করে দেখুন যে উপরে আমার 3 ফ্যাক্টোরিয়াল, ওটা আমি পরে ভাঙাচ্ছি, 3 থেকে 3 গেলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কিন্তু এখনো বুঝতে পারিনি যে ফ্যাক্টোরিয়ালটা কি মূলত। ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে মূলত, লক্ষ্য করুন,
আমাদের ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে মূলত ধরেন 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো সংখ্যাকে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে পর্যায়ক্রমে 1 পর্যন্ত যদি আমরা গুণ করি এর গুণফল। অর্থাৎ আমার যদি 4 ফ্যাক্টোরিয়াল বলা হয় তাহলে আমাদের কত হবে, আমি পর্যায়ক্রমে লিখি। 4 ফ্যাক্টোরিয়াল যদি বলা হয় তাহলে বুঝতে হবে আমাদের মান 4 থেকে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে মানে দেখুন ক্রমান্বয়ে আমরা 1 পর্যন্ত যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে এটা 4 ফ্যাক্টোরিয়াল বলা হয়। 5 ফ্যাক্টোরিয়াল কখন বলা হবে, তখন 5 থেকে পর্যায়ক্রমে আমরা 1 পর্যন্ত গুণ করব, তখন এটি হয়ে যাবে মূলত আমাদের কি সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল। কথাটা ক্লিয়ার? একইভাবে 6 ফ্যাক্টোরিয়াল কখন হচ্ছে, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যখন 6 থেকে পর্যায়ক্রমে আমরা 1 পর্যন্ত গুণ করব, তখন এটি হয়ে যাবে আমার কত 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল কখন হবে, যখন 2 থেকে 1 পর্যন্ত গুণ করব তখন এটা হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যখন 1 পর্যন্তই, তার মানে রেজাল্ট 1। 0 ফ্যাক্টোরিয়াল এর মানও হচ্ছে 1। এখন লক্ষ্য করেন আমি এই যে লিস্টটা লিখলাম এই লিস্টটা আপনারা একটু মুখস্থ রাখবেন। আমি আবারও বলছি যে এই লিস্টটা আপনারা মুখস্থ করবেন। আমি আবারও বলছি যে এই লিস্টটাকে আপনারা মুখস্থ রাখবেন। 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 ফ্যাক্টোরিয়াল মান 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 120, 6 হচ্ছে 720। কথাটা ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখুন আমি সবকটা কনসেপ্টই শেয়ার করব, আপনারা শুধু আগে কনসেপ্টটা ক্লিয়ার করুন কারণ এখানে কি আসতেছে। তাহলে আমরা বলেছিলাম তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 to 1, আর তাহলে এই 0 ফ্যাক্টোরিয়াল মানে 3 to 1, এখানে কি 1, তার মানে রেজাল্ট কত আমার 6। আপনি এখানে আমার আর এর মান কত 3। কথাটা ক্লিয়ার? এবার যদি আমি দুটো উপাদান নিয়ে কাজ করি তাহলে কত হবে, দুটো উপাদান নিয়ে যদি আমরা কাজ করি তাহলে উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? আর নিচে হয়ে যাবে আমাদের কত, এখানে 3 - 2, তার মানে কি এখানে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে কত 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, তার মানে উত্তর আসবে কত 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? অর্থাৎ আপনি এই কনসেপ্টটাকে লক্ষ্য করে দেখেন এভাবেও লিখতে পারেন। আপাতত একটু লক্ষ্য করে দেখুন যে এই কনসেপ্টটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ। দেখুন একে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে 3 to 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 6। বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত এস লিখে কমেন্ট করুন। এখানে আপনারা যে প্রশ্নগুলি করছেন এগুলি পর্যায়ক্রমে একই ট্র্যাক থেকে আনসার দেওয়ার সুযোগ নেই, আমাকে ভিন্ন ভিন্ন ট্র্যাক থেকে আনসার দিতে হবে, নচেত আমি যেভাবে আইডিয়াটাকে জেনারেট করতেছি এখানে আপনারা বুঝতে পারবেন না। আপনারা ওয়েট অ্যান্ড সি, দেখবেন যে প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমি এগুলি নিয়ে কথা বলতে পারবো। তবে আমি আপাতত যে আইডিয়াকে জেনারেট করতে চাচ্ছি এটা আপাতত আপনারা আগে বোঝার চেষ্টা করেন। ওকে, আমি কিন্তু কোনোটারই ব্যাখ্যা যায়নি এখনো, ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটাই কি সেটি এটি সমান কেন এভাবে লিখতে হয় সেটার ব্যাখ্যায় আমি যাইনি। কেন যাইনি? কারণ প্রথমত আমি সমাধানটাকে প্রায়োরিটি দিচ্ছি একটা বিশেষ কারণে, যেহেতু ওদিকে না গিয়েও সমাধানের দিকে এগোনো যাচ্ছে। কথাটা ক্লিয়ার? আর ওই কনসেপ্টটাতেও আমি বেক করব, কিন্তু এর জন্য ভিন্ন ডাইমেনশন থেকে আমাকে আসতে হবে। আপাতত আমি যে কনসেপ্টগুলি বোঝানোর চেষ্টা করতেছি প্রশ্ন এর ভিতর আছে কিনা আপনারা এটি একটি খেয়াল করুন। কথাটা ক্লিয়ার? কারণ এখানে প্রথমত যে উদ্দেশ্যটা কম্পিটিটিভ এক্সামগুলোকে ফাইট করা, আমার আলোচনার অ্যাঙ্গেলটা ফাইনালি গিয়ে ওদিকেই মুভ করাবো। বলে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার দেখেন
এখন এই জায়গায় আমরা একটা চমৎকার কনসেপ্ট আগে দাঁড় করাবো, তারপর আমরা আলোচনা করব আবার। সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে এই যে আমাদের যখন এখানে n এবং r এর মান সেম থাকলো, তখনও যে উত্তর আমাদের যখন একটা মান কম থাকলো তখনও কিন্তু সেম উত্তর। তার মানে কি, আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে n-1 যদি থাকে, অর্থাৎ r এর মান যদি এখানে কি কত থাকে, n-1 থাকে, অর্থাৎ 1 কম থাকে, তাহলে যে উত্তর হবে, আর সরাসরি n এর মান যা থাকবে উত্তর সেম হবে। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করুন, আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট পরীক্ষার জন্য দাঁড় করাতে যাচ্ছি, এই কারণে আপনারা জাস্ট এখানেই একটু ফোকাস করুন। ওকে, দেখুন, আমি যদি ধরেন এই জায়গাটায় আমি সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল যদি আমি বলি যে এ বি সি ডি ই কটা, আমার 5টা উপাদান, তাহলে একে আমি কি একবার ব্যবহার করে কতগুলি ভিন্ন উপায়ে সাজাতে পারবো? তাহলে সবগুলিকে ব্যবহার করে কতগুলো ভিন্ন উপায়ে সাজাতে পারবো? তাহলে 5 আমি সবগুলি বলেছি, মানে কি n এর মান 5, তাহলে r এর মানও কত আমার 5, তাহলে 5, তাহলে দাঁড়াচ্ছে কত? দেখুন এখানে কনসেপ্ট একটু খেয়াল করে দেখুন, আমরা যদি সূত্রটা ইউজ করি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, রাইট, 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 - 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল সমান যদি 1 হয়, কত হয়? 1 হয়, তাহলে লক্ষ্য করে দেখুন আমাদের রেজাল্ট হচ্ছে কত? 5 ফ্যাক্টোরিয়াল, আর 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 120, তার মানে উত্তর হচ্ছে 120। আপনি এভাবেও সমাধানের অ্যাঙ্গেলটা নিতে পারেন, তবে সবই আমি একটা ভিন্ন উদ্দেশ্যে করতেছি, একটু ওয়েট করুন। দেখুন আমার যদি এখান থেকে 4টা উপাদান নিয়ে কাজ করি, 5 4, তাহলে আমার 5 ফ্যাক্টোরিয়াল, লক্ষ্য করেন 5 - 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল সমান আমার রেজাল্ট কত? 1, তাহলে এখানেও হচ্ছে আমার কত? 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে সরাসরি 120। এবার আমি আবারও একটু প্রমাণ করতে চাচ্ছি যে n এর মানের সাথে n আর r এর মান যদি সেম হয়, সেটার যে উত্তর হবে, n থেকে r এর মান 1 কম হলেও উত্তর সেম হবে। বলেন তাহলে কি আমরা এটা বলতে পারি কিনা যে এটি সমান সমান, আমরা বলতে পারি কি 5p4? বলেন এটা আমরা বলতে পারি কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? এইটুকু যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। এইটুকু যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, এবার আসুন আমাদের আরো একটি কনসেপ্ট আমরা এবার একটু দেখব, সেটা হচ্ছে লক্ষ্য করুন যে আপনার যখন এই জায়গায়, আমি এই পাশে একটু মুছে ফেলতেছি, আমরা যেহেতু বলছি এটা এটা সমান, সো যদি এরকম কন্ডিশন থাকে, সেম থাকে, তাহলে 5টা উপাদানের আমার কি রেজাল্ট সরাসরি আপনি লিখতে পারেন এখানে কত? 5 ফ্যাক্টোরিয়াল। দেখেন আমাদের, দেখেন n এর মান 5 থাকলে r এর মান যখন 5 নিয়েছি তখন আমাদের উত্তর কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালই চলে আসছে, রাইট? যখন আমি n5 r5, তখন আমার রেজাল্ট কি 5 ফ্যাক্টোরিয়াল চলে আসছে। তার মানে 5টা উপাদানের প্রত্যেকটি নিয়ে যদি আমরা এখানে বিন্যাস করি, তাহলে আমাদের সরাসরি উত্তর আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অথবা 5টা থেকে যদি একটা কম নিয়েও যদি আমরা বিন্যাস করি, সেখানেও আমাদের বিন্যাসটা কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে কি আমরা সরাসরি মুখস্থ করে উত্তরটা লিখে দিতে পারি, এটি একটি কৌশল। এবার আসুন আমরা আরো কিছু কনসেপ্ট এখানে দাঁড় করাবো, সেটি হচ্ছে
ধরেন আমার 5টি উপাদান থেকে যদি আমি দুটো উপাদান নিয়ে অর্থাৎ 5টি লেটার থেকে আমি যদি 2টি লেটার নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে কত উপায়ে আমি বিন্যাস করতে পারবো। তাহলে সূত্র যদি আপনি ইউজ করেন তাহলে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করেন এখানে হচ্ছে আমার 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমি এটাকে ভাঙাই তাহলে 5 4 3 2 1 এবং এটি যদি ভাঙাই 3 2 1। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এইটুকু আমি কিন্তু কেটে দিতে পারি, তাই না? তাহলে আমার থাকলো কি 5 ইন্টু 4, তাহলে রেজাল্ট হচ্ছে আমার কত 20। ক্লিয়ার? এবার যদি ধরেন আমার থাকলো 5টা থেকে যদি 3টাকে নিয়ে আমরা সাজাই তাহলে আমাদের কত হবে দেখেন। এবার আমাদের কনসেপ্টটা গিয়ে দাঁড়াচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, অথবা আমি এটা যদি সরাসরি হিসাব করেই করি 5 থেকে 2 গেলে 3 গেলে কত 2 ফ্যাক্টোরিয়াল। কত ফ্যাক্টোরিয়াল? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি ভাঙাই তাহলে 5 4 3 2 1 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এই দুটো কেটে দিই তাহলে আসবে কত 5 4 3, অর্থাৎ 4 5 20 আর 3 20 কত 60। ওকে, এখন এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু একটা চমৎকার কনসেপ্ট এখানে তুলে আনতে পারি। সেটা কি? আপনারা এই জায়গাটায় এই লাইনটাকে একটু খেয়াল করেন, এই জায়গায় আপনারা এই লাইনটাকে একটু ভালো করে খেয়াল করেন যে আমরা এইটুকু মাঝখানের অংশ সমাধান না করে সরাসরি এই লাইন এখান থেকে এই লাইনটা লিখতে পারি, আমরা এই জায়গা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, এই জায়গা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। কিভাবে? লক্ষ্য করুন, সেটি হচ্ছে আপনি যখন 5টা থেকে দুটো উপাদান নেবেন তখন 5কে 2 গড় পর্যন্ত লিখবেন, কমিয়ে 2 গড় পর্যন্ত লিখবেন। দেখেন 5 থেকে 2টা নিয়েছি, তাহলে 5 থেকে 2 গড় পর্যন্ত কত 5 আর 4, তার মানে কত হলো 20। এখন আপনি যখন আর এর মান যা থাকবে, যেমন 5 থেকে 3 নিয়ে কাজ করেছি, তার মানে 5কে 5 4 3 ঘর পর্যন্ত যদি আমি গুণ করি তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? আমাদের উত্তর হয়ে যাবে। এটি অসাধারণ একটি শর্টকাট। আপনারা পরীক্ষার হলে সূত্র এত ইউজ না করে সরাসরি এটা লিখতে পারেন। কিভাবে? 2 গড় থাকলে 5কে 2 গড় পর্যন্ত কমিয়ে লিখবেন, 3 গড় থাকলে 3 গড় পর্যন্ত, 1 গড় থাকলে 1 গড় পর্যন্ত। এই কারণে দেখুন আমাদের যখন 5 থেকে 5 নিয়েছিলাম এখানে 5 গড় পর্যন্ত গেলেও আমাদের রেজাল্ট সেম ছিল, এটা তো আমি প্রমাণ করেছি। কিন্তু যখন 5 গড় থেকে আমি 1 গড় যাব তখনও আমার এটা কি হবে 5, মানে এটাকে আমাকে জাস্ট 5 উত্তর হবে, মানে এখানে জাস্ট আমি 5 পর্যন্ত যাব। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সরাসরি উত্তর আমার 5 হবে, কারণ এটা 1 গড় পর্যন্ত গুণ করলেই হচ্ছে আমার। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি আপনাদের সাথে আরও কনসেপ্ট শেয়ার করব। আমি আপাতত এমন কিছু কনসেপ্ট শেয়ার করতে যাচ্ছি যাতে করে কম্পিটিটিভ এক্সামসের ম্যাথগুলো খুব দ্রুত সলভ করতে পারেন। আর তারপরে ইনশাল্লাহ বেসিক যে বিষয়গুলি আপনাদের প্রশ্ন আছে সেগুলোও আমি নেব। এবার আসুন আমি কিছু আগে ম্যাথ সমাধান করি। ওকে, চলো আপনারা যদি বইতে চলে যান, সরাসরি বইতে চলে যান একটু। আপনি যদি সরাসরি বইতে চলে যান, বইতে আপনার প্রথম যে দিকের যে ম্যাথগুলো দেখুন তো, এগুলি কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। কিভাবে? ধরেন 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে পিএইচসি শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। তার মানে কি পিএইচসি সবগুলো, তার মানে 3টা থেকে 3টায়, তার মানে 3টা থেকে 3টা নিলে আমার 3 ফ্যাক্টোরিয়াল উত্তর হবে। তার মানে কি সরাসরি উত্তর হচ্ছে আমার কত 6। এখন 4 নম্বর প্রশ্নটা দেখেন। 4 নম্বর এবিসি 3টি বর্ণে 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। তার মানে কি 3টা থেকে 3টা নিলেন মানে কি এন এর মান আর আর এর মান সেম, তার মানে উত্তর 3 ফ্যাক্টোরিয়ালই হবে, তার মানে উত্তর 6। তবে 5 নম্বর অঙ্কটা স্মার্ট শব্দটাকে কতভাবে সাজানো যায়। এখানে একই কনসেপ্ট, এখানে হচ্ছে 5টা আছে, 5টার 5টা নিয়ে সাজালে আমাদের কত হবে 5 ফ্যাক্টোরিয়াল 120।
এখন 6 নম্বর প্রশ্নটা দেখুন যে মোবাইল শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? সেম। এখানে বর্ণ কয়টা আমার? 6টা, তাহলে 720। তাহলে বলেন আপনারা এখান থেকে মানে এই অঙ্কগুলো পারবেন কিনা? এই অঙ্কগুলো যদি পারেন তাহলে আমি একটু সামনে আগাবো এবং কিছু বেসিক আলোচনা করে আজকের ক্লাসটি আমরা শেষ করব। ওকে, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। এখানে দেখেন 11, 12 এগুলিও আপনারা পারবেন। দেখুন 12 নম্বর অঙ্কটা দেখেন, প্রতিটি লেটার একবার ব্যবহার করে অরেঞ্জ থেকে কতগুলি 5 অক্ষরের শব্দ গঠন করা যায়? এখন কতগুলি দেখেন, অরেঞ্জে আছে 6টা, তার মানে 6p5, তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল উত্তর। 6p5 তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল উত্তর। কথাটা ক্লিয়ার? এবার দেখুন আপনি যদি 13 নম্বর দেখেন, সেম, এগুলি আপনারা পারবেন, অর্থাৎ এখানকার প্রত্যেকটা অঙ্কই আপনারা পারবেন। কথাটা ক্লিয়ার? তার মানে আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকলো 18 পর্যন্ত, 18 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, অর্থাৎ হোমওয়ার্ক হচ্ছে আপনাদের 18 পর্যন্ত, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, এখন লক্ষ্য করুন, বলেন 18 পর্যন্ত তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো। আমি আজকে আর অল্পটুকু আলোচনা করব, কারণ প্রথম দিনই অনেক বেশি আলোচনা করলে আপনাদের মনে থাকবে না। আপনারা শুধু ফ্যাক্টোরিয়াল 6 পর্যন্ত মুখস্থ করবেন, আর ওদিকে সূত্র যতটুকু পড়িয়েছি, বেশি পড়া দরকার নেই, ততটুকু একটু আজকে মুখস্থ করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরও বেসিক আলোচনায় প্রবেশ করব। তবে দেখেন এই যে আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি করে লিখতেছি? 3, 2, 1, অর্থাৎ পর্যায়ক্রমে 3 থেকে 1 পর্যন্ত লিখতেছি। এটার কনসেপ্টটা আমি যে ডিটেলস কনসেপ্ট থেকে যখন এই কনসেপ্টে ট্রান্সফার করব, তখন তথ্যটা বুঝতে আপনার জন্য জটিল হতে পারে। কেন জটিল হতে পারে? কারণ হচ্ছে দুটো কনসেপ্টের মাঝে এমন একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা আপনার কাছে সম্পূর্ণ ভিন্ন মনে হতে পারে। এই কারণে আমি অঙ্কগুলো করালাম। এখন এইটুকু যদি বুঝতে পারেন ইটস ওকে, যদি না বুঝতে পারেন তাহলে এড়িয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করুন যে 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 to 1, অর্থাৎ এটা আমরা কেন কনসেপ্টে মূলত লিখি, এটাকে একটা শর্টকাট ওয়ে থেকে লেখা হয়। কথাটা ক্লিয়ার? শর্টকাট ওয়েতে লেখা হয় কিভাবে দেখেন, ধরেন আমি 3টা উপাদান এ বি সি, ধরেন আপনি ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পরে আপনার যে বেঞ্চটা আছে এই বেঞ্চটিতে, এটাও কিন্তু একটা শর্টকাট। আমি আপনাদের আগে একটু বুঝতে হবে যে সব কিছুর ব্যাখ্যাই কিন্তু ডিটেলস হবে না, ওটারও কিছু শর্টকাট রয়েছে। ওই শর্টকাট কনসেপ্টটা আমরা অনেক সময় বুঝতে পারি না, ফলে দেখা যাচ্ছে আমাদের কাছে জটিল মনে হয়। আর বেসিক তো সবসময় সহজই থাকবে, এটি স্বাভাবিক। এখন দেখুন, ধরেন আপনি একটি ক্লাসে গেলেন, আপনারা 3 বন্ধু, আবুল, বাবুল এবং কে কাবুল, 3 জনে গেলেন। যাওয়ার পর ধরেন এখন একটা বেঞ্চ ফাঁকা আছে, একটা বেঞ্চ আপনার ফাঁকা আছে। এখন এই বেঞ্চে আপনারা কত উপায়ে বসতে পারবেন? এই সূত্র দিয়ে সরাসরি 6 উপায়ে বসতে পারবেন, এটা সরাসরি বলে দেয়া আছে, তাই কিনা? এখন লক্ষ্য করে দেখুন যে এখানে সরাসরি কি 6 উপায়ে বসতে পারবেন। এখন লক্ষ্য করেন এটার এই ক্রমান্বয়ে কেন 3 to 1 দিয়ে আমরা সহজে বের করি। এর কারণ হচ্ছে ধরেন এই 3টা আসন আছে, এই একটা আসন, এই একটা আসন, এই একটা আসন। আমরা বিন্যাসের প্রথম কথাটাই হচ্ছে যে কোনোভাবেই কোনো সংখ্যাকে রিপিট করা যাবে না। এখন লক্ষ্য করে দেখেন, আমরা যে প্রথম যে কনসেপ্টটা বলেছিলাম যে চিটাগং থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, এই যে কনসেপ্টটা বলেছিলাম, এখানে আমরা কিন্তু উপায়ের কথা বলেছিলাম যে এখান থেকে 4 উপায়ে যাওয়া যাবে, এখান থেকে 3 উপায়ে যাওয়া যাবে। কিন্তু ওই কনসেপ্টের সাথে এটা একটু ভিন্নভাবে একটু আমি উপস্থাপন করতেছি। এখন ধরেন একটা বেঞ্চে আপনি 3 জন বসতে পারবেন। এখন ঘটনা হচ্ছে এই যে যখন আপনি ধরেন আগে একজন করে বসবেন, তারপর আরেকজন বসবে, তারপর আরেকজন বসবে। এখন আপনি এই 3 জনের মাঝে ধরেন এখানে এই সিটটাতে কে কে বসার ক্ষমতা রাখে, ধরেন
এখানে এও বসতে পারে, বিও বসতে পারে এবং সিও বসতে পারে। এবং আমরা যখন এটা সাজিয়েছিলাম এ বি সি, তাই কি না, এ সি বি, আমরা এইভাবে কিন্তু সাজিয়েছিলাম যে বি এ সি, বি সি এ, তাই কি না, সি এ বি এবং সি বি এ। দেখেন, তার মানে এই যে প্রথম পজিশনটা, এই প্রথম পজিশনে কি তিনজনের যে কেউ বসতে পারে, তাই কিনা। এখন অর্থাৎ উপায় কয়টা তাহলে, এই এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, তার মানে তিনজনের যে কেউ এখানে বসতে পারে। কথাটা ক্লিয়ার? তিনজনের যে কেউ এখানে বসতে পারে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন তিনজনের একজন যদি বসে যায় তাহলে বাকি থাকবে আর কয়জন? দুজন বাকি থাকবে, তাই কিনা। এখন দুজন যখন বাকি থাকবে তখন লক্ষ্য করে দেখেন কে বসে, এটা কিন্তু আমি নির্দিষ্ট করিনি, কে বসে এটা আমি নির্দিষ্ট করিনি, শুধু বলছি তিনজনে তিন উপায়ে বসতে পারে। অর্থাৎ প্রথম পজিশনে এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, কিন্তু কে বসে এটা আমি বলিনি, জাস্ট কারণ ওটা বসতে গেলে এই ডিটেলস আপনাকে লিখে দেখতে হবে। কথাটা ক্লিয়ার? এখন তাহলে এখানে তিন উপায়ে যে কেউ বসতে পারে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান এইটুকু বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এই এই জায়গাটায় তিনজনের যে কেউ কি বসতে পারে, অর্থাৎ তিনটা সুযোগ আছে। ওকে, এবার ধরে নিলাম তাহলে এই তিনজনের যে কেউ এখানে বসে গেল। এখন উপায় আছে কি, হয়তো যদি এখানে এ বসে, যদি এ বসে তাহলে বি সি থাকবে, আবার যদি বি বসে তাহলে সি এ থাকবে। মানে যেই বসুক, আমাদের কথা হচ্ছে আমরা ওটা নির্দিষ্ট করতেছি না, যে তিনজনের যে কেউ এখানে বসে যেতে পারে। তার মানে তিনজনের একজন বসে গেলে আর থাকবে কিন্তু দুইজন, মানে যে বসবে সে ব্যতীত দুজন থাকবে। তাহলে এই সিটটাতে আর এবার তাহলে কত উপায়ে বসতে পারবে? এই দুই উপায়ে বসতে পারবে। কথাটা ক্লিয়ার? আপনি যদি এই উপায়টা ধরেন সি এ, তাহলে বুঝতে হবে বি আগেই বসে গেছে, আর যদি বি সি উপায়টা ধরেন তাহলে বুঝতে হবে কি এ আগেই বসে গেছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে এই আসনটাতে যে ওই বাকি যে দুজন থাকবে, এই দুজন কি দুই উপায়ে বসতে পারে। হয়তো দেখা যাচ্ছে যদি মানে এ বসে যায় তাহলে বি বসতে পারে এবং সি বসতে পারে, আবার যদি বি বসে যায় তাহলে এ অথবা সি এই দুই ঢঙে বসতে পারে, তাই কিনা। অর্থাৎ এই আসনটাতে হয়তো এ বসবে, না হয় সি বসবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে বাকি দুইজন যারা থাকবে তাদের যে কোনো তারা দুজনের বসার সুযোগ আছে। হয়তো আমি যদি বলি এ বসে গেছে তাহলে ওখানে বি অথবা সি এর সুযোগ আছে, তার মানে তারা দুজন থাকলে দুই উপায়ে সেজে বসতে পারবে। এখন যখন উনিও বসে যাবে তাহলে আর থাকবে কয়জন? একজন। এখন ওই একজন লক্ষ্য করে দেখেন, যদি আমার এ আর বি বসে যায়, তাই কিনা, তাহলে এই জায়গাটায় শুধু একটা উপায়ে সি বসতে পারবে। অথবা আমার যদি এখানে ধরেন বি এ সি বসে যায় এর ভিতরে ইতিমধ্যে, তাহলে শুধু এখানে একটা উপায়ে সি বসতে পারবে। কথাটা ক্লিয়ার? আবার যদি আমার বি সি এ, অর্থাৎ বি সি যদি বসে যায় তাহলে এখানে একটা উপায়ে এ বসতে পারবে। ব্যাস, তার মানে কি এই যে কনসেপ্টটা, একেই আমরা মূলত এভাবে প্রকাশ করি, আর এটাই মূলত ফ্যাক্টোরিয়াল দিয়ে প্রকাশ করা হয়, আর ফলে এটাই হচ্ছে আমাদের শর্টকাট। বলে বুঝতে পেরেছেন কিনা কেন আমরা ফ্যাক্টোরিয়ালকে এই কনসেপ্টে লিখি? একটু দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ।
ওকে, এখন আপনাদের কি বিন্যাসের আলোচনা অনেক জটিল মনে হচ্ছে? এখন দেখুন, আমার মনে হয় খুব একটা জটিল মনে হওয়ার কিচ্ছু নেই, এগুলি খুবই সহজ কনসেপ্ট। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসে বেসিকগুলো এমনভাবে ক্লিয়ার করব যাতে এ নিয়ে আর কোনো সমস্যা তৈরি না হয়। অর্থাৎ বিন্যাস দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার ধারণা। আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারতেছি অথবা আপনারা কতটুকু বুঝতেছেন, তবে আমার কাছে মনে হয় এটি খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যেটা শিখতে পারলে আপনিও মজা পাবেন। ওকে, এখানে 16 নম্বর যে প্রশ্নটা দেখেন, 16 নম্বর প্রশ্নটাতে এখানে কি বলা হচ্ছে, 2 3 4 5 6 7 ও 8, 2 3 4 5 6 7 ও 8 অঙ্কগুলোর প্রত্যেক সংখ্যায়, মানে যে সংখ্যাটাই তৈরি করবেন এদেরকে দিয়ে প্রত্যেকটা সংখ্যায় একবার ব্যবহার করতে হবে। আর বিন্যাসের এখন পর্যন্ত যে অঙ্কগুলো আমি করলাম প্রত্যেকটার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে একবার করে ব্যবহার করতে হবে। আমি এবিসির উদাহরণ দিয়েছি, দেখুন তো একটা কনসেপ্টে বি কিন্তু দুইবার ইউজ করিনি, সি দুইবার ইউজ করিনি, অথবা দেখা যাচ্ছে যে এ দুবার ইউজ করিনি, আমি কিন্তু এভাবে ইউজ করিনি যে এ এ বি এবং এভাবে কিন্তু ইউজ করিনি, প্রত্যেকটা একবার ইউজ করেছি, হয়তো এ বি সি অথবা সি বি এ, দেখেন প্রত্যেকটা একবার ইউজ করেছি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে বলা হচ্ছে সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্কের কতগুলি পৃথক সংখ্যা গঠন করা যাবে, মানে 4 অঙ্কের যে সংখ্যাগুলো তৈরি করবেন এটা কত উপায়ে তৈরি করতে পারবেন। তার মানে সেই আগের কনসেপ্টই, অর্থাৎ আপনি উপাদান কয়টা, 3টা 6টা 7টা, 7টা উপাদান, 7টা উপাদান থেকে 4টা উপাদান নিয়ে আপনি সংখ্যা তৈরি করবেন। তার মানে উপরে 7p4 রেজাল্ট সমাধান করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটু আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে এই আজকের প্রথম পর্বের শেষের দিকে, সেটি হচ্ছে আজকের পর্বটি প্রয়োজনে আপনি 10 বার মানে একাধিকবার দেখুন, এবং বই থেকে শুরু থেকে এখন পর্যন্ত আমি যে হোমওয়ার্কটা দিলাম এ পর্যন্ত 2 থেকে 3 বার পড়েন। কারণ হচ্ছে আমাদের নেক্সট আইডিয়াটা যখন আমরা শেয়ার করব আগামী পর্বে, তখন এই পিছনের আইডিয়াগুলো আমাদের লাগবে। কথাটা ক্লিয়ার? এই কারণেই দেখা যাচ্ছে এই আইডিয়াটা ভালোভাবে আপনি পড়ুন ইনশাল্লাহ। বিন্যাস নিয়ে, সমাবেশ নিয়ে, সম্ভাব্যতা নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউশন তৈরি হবে না। সমস্ত কনফিউশনগুলো দূর করার দায়িত্ব আমার। শুধু আপনারা আমার কথা মতো একটু চর্চা করেন, আর যদি পিছনের জিনিসগুলো চর্চা না করেন আমার দ্বারা আমার ক্ষমতা নেই যে আপনাদেরকে বোঝাতে পারবো। কথাটা ক্লিয়ার? তাহলে আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।